নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আমাদের যে মনের ভাব প্রকাশ করি সেটা কিসের দ্বারা? এই মনের ভাব প্রকাশ করি ভাষার দ্বারা। এবার এই ভাষার একটা ক্ষুদ্র রূপ কি? এই ভাষার ক্ষুদ্র রূপ হচ্ছে বাক্য। আমরা যে কথাগুলো বলি, যে আমি স্কুলে যাই, আমি বই পড়ি, মানে আমরা যে কথাগুলো বলছি সেগুলো তো একটা বাক্য। তাহলে এই ভাষার ক্ষুদ্র রূপ হলো বাক্য। এবার এই বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে? এই যে বলছি আমি ভাত খাই, এই যে একটা একটা কথা নিয়ে এটা একটা পুরোটা একটা বাক্য হচ্ছে। এবার যে কথাগুলো নিয়ে তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় পদ। তার মানে এই যে বাক্যগুলো আমরা বলছি সেই বাক্যগুলো হলো অ্যাকচুয়ালি পদের সমষ্টি। এবার যখন আমি বললাম যে এই পদের সমষ্টি, তখন আমাদের এই পদ সম্পর্কে জানতে হবে যে পদটা কি। তো এই পদ হচ্ছে সেটাই, বিভিন্ন শব্দ আর ধাতু, শব্দ আছে এবং ধাতু আছে, এই শব্দ আর ধাতুর সাথে বিভিন্ন বিভক্তিগুলো যুক্ত হয়ে তবে একটা পদ তৈরি হয়। তাহলে আমি বলছি যে আমি ভাত খাই, তাহলে আমি ভাত আর খাই, এই তিনটে যে পদ আছে সেগুলো কি কোনোটা শব্দর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে, আর কোনোটা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে। আমি ভাত খাই, এটা যদি আমরা সংস্কৃত করি তাহলে কি হবে? অহম অন্নং খাদামি। তাহলে এই যে আমি ভাত খাই, এগুলো একটা একটা পদ দিয়ে তবেই এই পুরো বাক্যটা তৈরি হয়েছে। এবং পদ কি বললাম? পদ বললাম যে শব্দ আর বিভক্তির সঙ্গে, সরি, শব্দ আর ধাতুর সঙ্গে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়ে তবেই পদ গঠিত হয়। যেমন হচ্ছে এই দেখো, এই খাদামি, এটা এটা কি? এটা হচ্ছে খাদ ধাতু, এই ধাতুর সঙ্গে মি যুক্ত হয়ে, যেটা হচ্ছে আমরা লটে পড়েছি কি আমি, তি ত সন্তি শি থ স্থ মি বস মস, সেই মি যুক্ত হয়ে, তার মানে এই যে যেটা যেটা হলো মি, এইটা হলো একটা বিভক্তি আর এটা হলো ধাতু। তাহলে এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তবেই এই খাদামি পদটা তৈরি হয়েছে। তাহলে পদ হচ্ছে কি শব্দ আর ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে পদের তৈরি হয়। এবার এই যে শব্দ আর ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ তৈরি হয়, এর মধ্যেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়, শব্দের সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হবে সেগুলোর আবার একটা নাম হয়ে যায়, সেগুলোর নাম হচ্ছে সুবিভক্তি। সুবিভক্তি বলতে সু ঔ যশ অমৌট, মানে যেগুলো আমরা শব্দরূপ পড়ার সময় পড়ি, নর নরৌ নরা, সু ঔ যশ অম ঔট সস, এইগুলো হলো সুবিভক্তি। তাহলে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলো হলো সুবিভক্তি, আর ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে কি তিং বিভক্তি। তিং বিভক্তি একটু আগেই বললাম যে তি ত সন্তি শি থ স্থ, এছাড়া তু তা মন্তু হিতম, তার মানে আমাদের যে পাঁচটা লকার আছে সেগুলো সবই হচ্ছে তিং বিভক্তির অন্তর্গত। তো এই যে সুবিভক্তি বললাম, এই সুবিভক্তি যুক্ত পদের একটা নাম আছে, এই পদের নাম হলো সুবন্ত পদ। আর তিং বিভক্তি যেটা বললাম, সেই তিং বিভক্তির আবার একটা নাম আছে, তিং বিভক্তি যুক্ত পদের নাম হলো কি তিঙন্ত পদ। পদ হলো শব্দ আর ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে তবেই পদের তৈরি হয়। এবার এই শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেগুলো সুবিভক্তি, আর ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় সেগুলো হলো তিং বিভক্তি। আর এই যে সুবিভক্তিযুক্ত পদকে বলা হয় সুবন্ত পদ, আর তিং বিভক্তিযুক্ত পদকে বলা হয় তিঙন্ত পদ। জাস্ট এই কটা ইনফরমেশন আমাদের মাথায় রাখলে তাহলে পদ সম্পর্কে যে ধারণা সেটা ক্লিয়ার হয়ে যায়। তো এই যে পদ বললাম, এই সংক্রান্ত একটা আমাদের সংস্কৃত সূত্র হলো যে সুপ তিঙন্তং পদম, সুপ তিঙন্তম পদম। যেহেতু বলছি যে সুপ বিভক্তি আর তিং বিভক্তি, এই দুটো বিভক্তি মিলেই পদ হয়, সেই জন্য বলা হচ্ছে সুপ তিঙন্তং পদম। তো এই যে পদ বললাম, এই পদের আবার পাঁচটা ভাগ আছে। পাঁচটা ভাগ কি? পাঁচটা ভাগ হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। এর মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এগুলো হচ্ছে সুবন্ত পদের অন্তর্গত। তার মানে এগুলো সব, তাহলে কি হয়, এগুলো
তে আমরা শব্দের সঙ্গে শুধু বিভক্তি যুক্ত করেই পদগুলো তৈরি করি। আর যে ক্রিয়া বললাম সবার লাস্টে, সেটা শুধুই হচ্ছে তিঙন্ত পদ। তার মানে কি ক্রিয়ার ক্ষেত্রে শুধু ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদের গঠিত হয়, সেই জন্য বলা হয় যে তিঙন্ত পদ। আর বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এগুলো হচ্ছে সুবন্ত পদ। তা আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিশেষ্য সম্পর্কে জানবো। কারণ আমরা আর যে পদগুলো বললাম বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, এগুলো নিয়ে আমাদের আগে আলোচনা করা হয়েছে, আমাদের ডিটেলসে আলোচনা আমরা করেছি। প্রত্যেকটা বিশেষণের ভাগ, সর্বনামের ভাগ, অব্যয় কি, কত প্রকার, সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। তো আমাদের এই পদের পরিচয়ের মধ্যে বাকি থাকছে শুধু এই বিশেষ্য পদ, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ হচ্ছে সেটাই যে পদের দ্বারা, যেহেতু বিশেষ্য একটা পদ, সেই জন্য বলা হচ্ছে যে পদের দ্বারা ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, অবস্থা, সমষ্টি, সমস্ত কিছু, এই এত যে বললাম এগুলো নাম বোঝায়, এগুলো নাম যে পদের দ্বারা বোঝানো হয় সেগুলোকেই বলা হয় বিশেষ্য পদ। তাহলে যে পদের দ্বারা ব্যক্তি, বস্তু, অবস্থা, জাতি, সমষ্টি, সমস্ত কিছুর গুণ সবকিছুর নাম বোঝানো হয় সেগুলো হচ্ছে বিশেষ্য পদ। তাহলে এই এতগুলো যে প্রকৃতি বললাম, এই প্রকৃতিকে বিচার করে আবার বিশেষ্য পদের কতগুলো ভাগ আছে। যেমন প্রথম ভাগটা হচ্ছে কি, প্রথম ভাগ হলো আমাদের ব্যক্তিবাচক বিশেষ্য। ব্যক্তিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা শুধুমাত্র ব্যক্তি, বস্তু, নাম বোঝানো হয় সেগুলোই হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। শুধুমাত্র কিন্তু নির্দিষ্ট নাম বোঝানো হবে। যেমন দেখো, যদি বলি যে দশরথ, রবীন্দ্রনাথ, আমরম, কলকাতা, ভারতবর্ষ, তো এগুলো দেখো, এগুলো নির্দিষ্ট নাম কিন্তু। যেমন দশরথ হচ্ছে কি এটা ব্যক্তির নাম, রবীন্দ্রনাথও একটা ব্যক্তির নাম, আমরম হচ্ছে একটা ফলের নাম, কলকাতা হলো একটা জায়গার নাম, ভারতবর্ষ হচ্ছে একটা দেশের নাম। তাহলে এগুলো নির্দিষ্ট করে নাম বলে দিচ্ছি, কোনোটা জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কিন্তু ব্যক্তির নামটা আমরা নির্দিষ্ট করে বলছি, সেই জন্য এটাকে বলা হয় ব্যক্তিবাচক বিশেষ্য। বা আরেকটা নামও এর আছে, সেটা হলো কি সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা শুধুমাত্র ব্যক্তি, বস্তু, এছাড়া নদী, পর্বত, আরো কিছু দেখলাম আমরা, জায়গা, দেশ প্রভৃতির নির্দিষ্ট করে নাম বোঝানো হয়, সেগুলো হচ্ছে ব্যক্তি বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নেক্সট হচ্ছে কি বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর সাধারণভাবে বোঝাতে, সে বস্তুটাকে সাধারণভাবে বোঝাতে আমরা এই বস্তুবাচক বিশেষ্য পদটা ব্যবহার করি। উদাহরণ দেখো, যেমন হচ্ছে কি ফলম, জলম, পর্বত, নদী, পুস্তকম, গৃহম। তো এগুলো হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে বস্তু এবং এই সাধারণভাবে বোঝানো হচ্ছে। যেমন ফল, জল, পর্বত, নদী, পুস্তক, গৃহ, এগুলো সব সাধারণভাবে বোঝানো হচ্ছে বস্তুগুলোকে, সেই জন্য এগুলো হলো বস্তুবাচক বিশেষ্য। আরেকটা জিনিস দেখো, এই যে সবার প্রথমে আমরা বললাম সংজ্ঞাবাচক বিশেষ্য, তাহলে আমরা কিন্তু ফলের মধ্যে পড়েছিলাম কি আমরম। তার মানে বস্তুবাচক বিশেষ্যের মধ্যে যদি আবার নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া হয়, মানে নির্দিষ্ট নাম বোঝাতে, তখন আমরা কিন্তু এই সংজ্ঞাবাচক বিশেষ্যটা বুঝবো। নেক্সট হলো জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কি? জাতিবাচক বিশেষ্য যে কোনো সমজাতীয় প্রাণী, ব্যক্তি বা বস্তুর যে শ্রেণীর অন্তর্গত, সেইটা যে বিশেষ্য পদের দ্বারা বোঝানো হয় সেগুলো হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। তার মানে যে সমজাতীয় প্রাণী, ব্যক্তি, বস্তু এগুলো যে শ্রেণীর অন্তর্গত, সেগুলোকে যে বিশেষ্য পদের দ্বারা বোঝানো হয় সেইগুলো হলো জাতিবাচক বিশেষ্য। যেমন ধরো, যদি বলি যে ধেনু,
মনুষ্য, ভারতবর্ষীয়, ব্রাহ্মণ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একটা একটা শ্রেণী। ধেনু তার মানে সমস্ত গাভী শ্রেণীদেরকে বোঝানো হচ্ছে, সেই গাভী শ্রেণী। মনুষ্য মানে মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, ভারতবর্ষীয়, ভারতবর্ষে বাস করে সেটা বোঝানো হচ্ছে ভারতবর্ষ। ব্রাহ্মণ, সমস্ত ব্রাহ্মণ জাতিকে বোঝানো হচ্ছে। তাহলে এগুলো সব কি? এগুলো সব হচ্ছে একটা জাতি বোঝানো হচ্ছে। তাহলে এই যে সমজাতীয় প্রাণী, ব্যক্তি, বস্তু যে শ্রেণীর অন্তর্গত, মানে যে জাতির অন্তর্গত, সেই সেটা যে বিশেষ্য পদের দ্বারা, এই বিশেষ্য পদগুলোর দ্বারা বোঝানো হচ্ছে বলেই এগুলোকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। তার মানে এখানে যে উদাহরণগুলো আমি লিখলাম এগুলো সবই কি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ, কারণ এগুলো হলো নির্দিষ্ট করে জাতি বোঝানো হয়। নেক্সট হলো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য কি? সমষ্টিবাচক মানেই বুঝতে পারছি যে যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি বা বস্তু সমষ্টি বোঝানো হয়, মানে একসঙ্গে অনেকগুলো, এই যখন এই সমষ্টিটা বোঝানো হয় যে বিশেষ্য পদের দ্বারা, সেটাই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন যদি বলি যে সভা, সভা, সমূহ, শ্রেণী, তো এগুলো কি? এগুলো সব সমষ্টি বোঝায়। যেমন সভা, এখন যদি বলি যে মানুষের সভা, নরানাং সভা, মানে অনেকগুলো, সেখানে অনেকগুলো মানুষ উপস্থিত, অনেকগুলো মানুষের সমষ্টি, সেই জন্য সভার দ্বারা কি সমষ্টিবাচক বিশেষ্য বোঝানো হচ্ছে। সমূহ, যদি বলি অনেকগুলো মানুষের সমূহ, নরানাং সমূহ, তাহলে সেখানে অনেকগুলো মানুষের সমষ্টি বোঝানো হচ্ছে। শ্রেণী, যদি বলি বৃক্ষানাং শ্রেণী, মানে অনেকগুলো গাছের সমষ্টি, গাছের শ্রেণী, তাহলে এগুলো সবই কি? এগুলো হচ্ছে সমষ্টি বোঝাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝানো হয় সেগুলো হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য। এই সভা, সমূহ, শ্রেণী এগুলো সবই সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। নেক্সট হচ্ছে কি অবস্থাবাচক বিশেষ্য। অবস্থাবাচক বিশেষ্য মানে আমাদের যে অবস্থা, সেই অবস্থাটা যে বিশেষ্য পদের দ্বারা বোঝানো হয় সেগুলোই হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। যেমন উদাহরণ দেখো যে মৃদুতা, কোমলতা, গ্রীষ্ম, শৈতম, দুর্যোগ, এগুলো সবই অবস্থা। মৃদুতা, কোমলতা, গ্রীষ্ম, শৈতম, দুর্যোগ। মৃদুতা মানে কি? কোমল, মৃদু ভাব। কোমলতা মানে কোমল ভাব। গ্রীষ্ম মানে গরমের ভাব। শৈতম মানে শীত। দুর্যোগ, দুর্যোগ অবস্থা। তাহলে এগুলো সবই অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এইগুলো হয়ে যাচ্ছে কি অবস্থাবাচক বিশেষ্য। তার মানে যে বিশেষ্য পদের দ্বারা বিভিন্ন অবস্থা বোঝানো হয়, অবস্থার নাম বোঝানো হয়, সেগুলোই হচ্ছে অবস্থাবাচক। নেক্সট হচ্ছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। গুণবাচক বা ভাববাচক বিশেষ্য কি? এতগুলো যে বিশেষ্য আমরা পড়লাম, ব্যক্তিবাচক, বস্তুবাচক, জাতিবাচক, তো এই গুণবাচক আর ভাববাচক এগুলো এমন একটা ধরনের বিশেষ্য যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা আমরা বুঝতে পারি না। মানে আমরা না চোখে দেখতে পারি, না কানে শুনতে পারি, না মুখে বলতে পারি। তো এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কিন্তু এগুলো আমরা অনুভব করতে পারি, আমরা বোধ করতে পারি, বোধের দ্বারা এগুলো জানতে পারি, অনুভবের দ্বারা। সেগুলো হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক বিশেষ। উদাহরণগুলো দেখো, যেমন হচ্ছে দয়া, ক্ষমা, প্রীতি, ধৈর্য, গৌরবম, স্বাস্থ্যম, মমত্বম। এইগুলো কি? এখানে যে উদাহরণগুলো লিখলাম এগুলো কি সব ইন্দ্রিয় গ্রাহ্য? এই দয়া, এটা কি ইন্দ্রিয় গ্রাহ্য? কিন্তু অনুভব করতে পারি যে দয়া হচ্ছে। ক্ষমা, এটা কি ইন্দ্রিয় গ্রাহ্য? না, কাউকে ক্ষমা করা হয়, সেটা অনুভবের দ্বারা বোঝানো হয়। প্রীতি, এটা কি চোখে দেখা যায় বা কানে শোনা যায়? এটা হচ্ছে বোধ দ্বারা বোঝা যায়। ধৈর্যম, গৌরবম, স্বাস্থ্যম, মমত্বম, এগুলো হচ্ছে কি সব হলো গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। তার মানে যে বিশেষ্য গুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয় কিন্তু বোধের দ্বারা
উপলব্ধি করা যায় সেগুলো হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। আর আমাদের লাস্ট হচ্ছে কি ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য মানেই বুঝতে পারছি যে বিশেষ্য পদের দ্বারা সমস্ত ক্রিয়ার নাম বোঝাবে, মানে সমস্ত কাজের নাম বোঝানো হয় যে বিশেষ্য পদের দ্বারা, সেগুলো হলো কি ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন হচ্ছে কি খাওয়া, ঘুমানো, লেখা, পড়া, সেজন্য হবে কি ভোজনম, শয়নম, গমনম, আহার, শ্রবণম, পাঠ। তাহলে এগুলো সবই হচ্ছে ক্রিয়া, এগুলো সব ক্রিয়ার নাম বোঝাচ্ছে। ভোজনম, শয়নম, ভোজন করা একটা কাজ, শয়নম শোয়া একটা কাজ, গমনম যাওয়া একটা কাজ, আহার আহার করা এটাও একটা কাজ, শ্রবণ শোনা এটা একটা কাজ, পাঠ পাঠ করা পড়া এগুলো একটা কাজ। তাহলে এগুলোর দ্বারা শুধুমাত্র হচ্ছে ক্রিয়ার নাম বোঝানো হচ্ছে বলে এগুলো শুধু হয়ে যাচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তার মানে ক্রিয়াবাচক বিশেষ্য শুধুমাত্র কি কাজের নাম বোঝাবে। তাহলে আমরা প্রথম থেকে যে বিশেষ্যের নামগুলো পড়লাম সেগুলো আরেকবার রিপিট করি। সবার প্রথমে আমাদের ছিল সংজ্ঞাবাচক বিশেষ্য, শুধুমাত্র ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট করে নাম বোঝানো হয়, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি প্রপার নাউন। নেক্সট আমাদের ছিল বস্তুবাচক বিশেষ্য, মানে ব্যক্তি বা বস্তুকে সাধারণভাবে শুধু বোঝানো হবে, শুধু বোঝানো হবে, যেমন ওই ফলম, জলম, পর্বত, নদী। কিন্তু এগুলোর এই পর্বতের নাম যখন হিমালয় বলে দিচ্ছি, নদী যখন হচ্ছে গঙ্গা নদী বলছি, তাহলে এই যে হিমালয় বললাম, গঙ্গা বললাম, এগুলো কিন্তু নির্দিষ্ট করে নাম বোঝানো হচ্ছে, তখন কিন্তু সেগুলো হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু যখন শুধু পর্বত, নদী, সমুদ্র, দেশ, রাজ্য, জায়গা এই শুধু গুলো বোঝাবো, তখন হয়ে যাবে কি শুধু বস্তুবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কি ছিল? জাতিবাচক সমস্ত ব্যক্তি বা প্রাণীর কি জাতি বোঝাবে, শ্রেণী বোঝাবে, যেগুলো যে শ্রেণীর অন্তর্গত, সেই যে শ্রেণীটা বোঝাবে সেই জাতিটাকেই বলা হবে জাতিবাচক। যেমন ধেনু, এই ধেনু মানে সমস্ত গাভী ধেনু শ্রেণী, মনুষ্য সমস্ত মানুষ হচ্ছে মনুষ্য শ্রেণী বোঝায়, ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমস্ত ব্রাহ্মণ শ্রেণী। তাহলে এগুলো সব হচ্ছে এই জাতির অন্তর্গত বলে এগুলো হলো জাতিবাচক বিশেষ্য। নেক্সট ছিল সমষ্টিবাচক, বিভিন্ন প্রাণী বা ব্যক্তি যে সমষ্টির দ্বারা বোঝানো হয়, সমষ্টি বোঝানো হয়। যেমন সভা, মানুষের সভা মানে সেখানে অনেক মানুষ বোঝানো হচ্ছে, সমূহ, শ্রেণী, এগুলো সবই সমষ্টি বোঝাচ্ছে বলে এগুলো হয়ে যাচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। নেক্সট ছিল অবস্থাবাচক, বিভিন্ন অবস্থার নাম বোঝানো হয় যে বিশেষের দ্বারা, মৃদুতা, কোমলতা, গ্রীষ্ম, শৈত্য, দুর্যোগ, এগুলো সবই হলো অবস্থাবাচক বিশেষ্য। নেক্সট ছিল যে বিশেষ্যগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, শুধুমাত্র বোধের দ্বারা উপলব্ধি করা যায়, সেগুলো ছিল আমাদের গুণবাচক আর ভাববাচক বিশেষ্য। দয়া, ক্ষমা, প্রীতি, ধৈর্য, গৌরব, স্বাস্থ্য, মমতা, এগুলো সবই হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। আর লাস্ট ছিল যে বিশেষ্য পদের দ্বারা শুধুমাত্র কাজের নাম বোঝানো হয়, শুধুমাত্র কাজের নাম, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শোনা, বলা, এই সমস্ত কাজগুলো যে বিশেষ্য পদের দ্বারা বোঝানো হয় সেগুলোকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। তো এই ছিল আমাদের বিশেষ্যের সমস্ত তথ্য এবং বিশেষ্যের শ্রেণী বিভাগ। তো যে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিলাম, এইগুলো যদি তোমরা ভালোভাবে মাথায় রাখতে পারো, তাহলে এই বিশেষ্য থেকে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, তোমরা অবশ্যই অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই সেই ভিডিও দেখতে পাও। তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।